আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে একযোগে হামলা করে সৌদি আরব, ইসরায়েল। ভয়াবহ তথ্য ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম। পরমাণু বোমা বানিয়ে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারে ইরান, আশঙ্কা পরমাণু বিশেষজ্ঞদের। ইসরায়েলি বাহিনীর কমান্ড কন্ট্রোলের সদর দপ্তরে যৌথ হামলা, বিধ্বস্ত ট্যাঙ্ক। ইসরায়েলের ভেতরেই গোপন ঘাঁটি গেড়েছে ইরানের গোয়েন্দারা। ইসরায়েলের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ চলছেই, সাইবার হামলায় অচল ইসরায়েলের সামরিক কারখানা। J-10 পর এবার আলোচনায় চীনের নতুন ভয়ানক যুদ্ধ বিমান। ইরানে হামলায় শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত, বিস্ফোরক দাবি করে যা বললেন লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। আবারও ইরাকে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা, কে চালালো এই হামলা? ট্রাম্প পুতিন ফোনালাপ ঘিরে রহস্য, ফোন শেষে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানে একযোগে হামলা করে সৌদি আরব, ইসরায়েল। ভয়াবহ তথ্য ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম। মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ইরানে ইসরায়েল হামলা চালায়। এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি। তবে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হাইয়ম বলছে ভিন্ন কথা। সংবাদ মাধ্যমটি তথ্য প্রকাশ করেছে যে এই সংঘাতের সময় সৌদি আরব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপন তৎপরতা চালিয়ে গেছে। সম্প্রতি সংবাদ মাধ্যমটির বরাতে প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গোপনে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন প্রতিরোধে অংশ নিয়েছে। 12 দিন ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরান থেকে ছোড়া বহু ড্রোন ইরাক ও জর্ডানের আকাশসীমা পেরিয়ে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে সৌদি বিমান বাহিনী হেলিকপ্টার পাঠিয়ে এসব ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে এসব ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। রিয়াদ আনুষ্ঠানিকভাবে এই প্রতিরোধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি এবং তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জন্য নিন্দা জানিয়েছিল। এর আগে রিয়াদের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইরানের ভূখণ্ডে আক্রমণাত্মক কোনো হামলার জন্য সৌদি আকাশসীমা খোলা হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে সৌদি আরব ছাড়াও জর্ডান সহযোগিতা করেছে। পুরো অপারেশনটি পরিচালনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম। সংস্থাটির কমান্ডার জেনারেল মাইক কুরিলা অভিযানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় করেছে। প্রেস টাইম জানিয়েছে, জর্ডান ইতিমধ্যেই প্রকাশ্যে ড্রোন প্রতিহত করার কথা স্বীকার করেছে। ফ্রান্স বলেছে, তারা জর্ডানে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই অভিযোগে অংশ নিয়েছে, তবে তারা ইসরায়েলের নাম এড়িয়ে গেছে। পরমাণু বোমা বানিয়ে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারে ইরান, আশঙ্কা পরমাণু বিশেষজ্ঞদের। গত জুনে 12 দিনের যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরান আনুষ্ঠানিকভাবে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে। এই অবস্থায় পশ্চিমা পরমাণু বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, ইরান আবারও ভয়াবহ কিছু ঘটিয়ে ফেলতে পারে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের 3 ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে বাংকার বোমা হামলা চালায়। তবে পশ্চিমা পরমাণু বিশেষজ্ঞরা ওই হামলাকে ইরানের সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছেন। ABC নিউজকে তারা বলেন, তাদের আশঙ্কা হামলার পর ইরান পরমাণু ইস্যুতে আরো ভয়াবহ সিদ্ধান্ত নেবে, অর্থাৎ তারা পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য তারা আরো গোপনীয় পথ অনুসরণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইতিমধ্যেই পরিষ্কার বার্তা দিয়েছে যে NPT ইস্যুতে তারা দেশের স্বার্থকে প্রাধান্য দেবে।
এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের যে বিলটি পার্লামেন্টে পাশ হয়েছিল, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাতে স্বাক্ষর করেছেন। ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এদিকে সহযোগিতা স্থগিতের যে সিদ্ধান্ত ইরান নিয়েছে তাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকা যদি নতুন করে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়, তার দেশ কূটনীতির পথে হাঁটবে, তবে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি হুঁশিয়ার করে বলেছেন, শত্রুদের দিক থেকে কোনো খারাপ কিছু ঘটলে আমাদের প্রতিক্রিয়া আগের চেয়েও আরো ভয়াবহ হবে। সূত্র হিন্দুস্তান টাইমস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোলের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। গতরাতে এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যে আঘাত এনেছে। অপর এক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জানায়, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন ফর প্যালেস্টাইনের সহযোগী সংস্থা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডস এর সঙ্গে যৌথ অভিযানে তারা গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের উত্তরে অবস্থানরত ইসরায়েলি সেনা সদস্যদের ঘাঁটি ও অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছে। খবর মেহের নিউজের। আল কুদস ব্রিগেড আরও দাবি করে, খান ইউনিস শহরের কেন্দ্রে তারা একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এটি করা হয় ইসরায়েলি সেনাবাহিনীর ফেলে যাওয়া সরঞ্জামের মাঝে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে। এই সব হামলা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অংশ এবং সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে বলে জানায় প্রতিরোধ গোষ্ঠীটি। ইসরায়েলের ভেতরেই গোপন ঘাঁটি গেড়েছে ইরানের গোয়েন্দারা। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইসরায়েলে নতুন নয়। অতীতেও এ ধরনের কাজে জড়িত থাকার অভিযোগে বহু ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি এবং নিরাপত্তা হুমকির অভিযোগে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী 3 নাগরিককে আটক করেছে। গোয়েন্দা সংস্থা শিন বেত এর সহায়তায় গত মাসের 14 ও 15 তারিখের মাঝামাঝি সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ইসরায়েলি কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে 2 জন টাইবেরিয়াস শহরের বাসিন্দা এবং অন্যজন জর্ডান উপত্যকার মুসাব হামরা বসতির নাগরিক। অভিযোগ অনুযায়ী তারা ইরানি এজেন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন গোপন টেলিগ্রাম চ্যানেল ব্যবহারের মাধ্যমে। এই সংযোগ শুরু হয়েছিল চলতি বছরের মে মাসে। ইরানের পক্ষে কাজ করা এসব এজেন্ট তাদের পরিচয় দিতেন বামপন্থী হিসেবে। গোপন যোগাযোগে তারা ইসরায়েলি নাগরিকদের নানা লোভনীয় প্রস্তাব দিয়ে নিয়োগ করেছিলেন। এই চক্র আর্থিক লেনদেনেও যুক্ত ছিল, যার অধিকাংশই হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অভিযোগ, অভিযুক্তরা তেল আবিব, হাইফা ও মেদানিয়া এলাকার একাধিক গুরুত্বপূর্ণ জনবহুল স্থাপনার বিস্তারিত তথ্য ইরানিদের কাছে সরবরাহ করেছে। এসব তথ্যের মধ্যে ছিল প্রবেশপথ, নিরাপত্তা রক্ষীদের অবস্থান, সিসিটিভি ক্যামেরার প্লেসমেন্ট, এমনকি তাদের নিজস্ব লাইভ লোকেশনও পাঠানো হতো নিয়মিত। চার্জশিটে উল্লেখ করা হয়, ইরানি এজেন্টরা ইসরায়েলি এক গুপ্তচরকে বিদেশে সামরিক প্রশিক্ষণের প্রলোভন দিয়েছিল, যাতে সে পরবর্তী হত্যাকাণ্ডে অংশ নেয় এবং একটি দল গঠনের ব্যবস্থা করে। যদিও অভিযুক্ত সেই পরিকল্পনায় সম্পূর্ণ সাড়া দেয়নি, তবে অন্যান্য অ্যাসাইনমেন্টে অংশ নিয়েছিল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ইরানে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা আগেই হ্যাপ গ্রুপ নামে একটি যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে ইরানিদের সতর্ক করে বার্তা পাঠিয়েছিল অভিযুক্তদের একজন। হামলা শুরু হলে এক পর্যায়ে সে দুঃখ প্রকাশ করে পুনরায় বার্তা পাঠায় এবং ইরানিদের কাছ থেকে নির্দেশ পায় গ্রেনেড কেনা ও গাড়িতে অগ্নিসংযোগের জন্য। যদিও এসব কার্যক্রম শেষ পর্যন্ত সে সম্পন্ন করতে পারেনি। পরে তাকে নির্দেশনা দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ধারণ করার জন্য। প্রতিটি ভিডিওর জন্য অর্থ প্রদানের প্রস্তাবও দেওয়া হয়।
ইসরায়েলের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ চলছেই। সাইবার হামলায় অচল ইসরায়েলের সামরিক কারখানা। অবৈধ রাষ্ট্রটির সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দুটি কারখানার বিরুদ্ধে সাইবার আক্রমণ চালিয়েছে প্রতিরোধপন্থী একটি হ্যাকটিভিস্ট গ্রুপ। সাইবার সাপোর্ট ফ্রন্ট এর সর্বশেষ সাইবার আক্রমণ চালানো হয়েছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দুটি কারখানাকে লক্ষ্য করে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, বিজেডএমটি এবং কারসো মেটাল কারখানার অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলা চালানো হয়। এতে কারখানা দুটির উৎপাদন লাইন নিষ্ক্রিয় হয়ে যায় এবং 6 টেরাবাইটেরও বেশি সংবেদনশীল এবং গোপন তথ্য চুরি হয়ে যায়। প্রকাশিত তথ্য থেকে জানা যায়, আমেরিকান এবং ইউরোপীয় কোম্পানিগুলোই গাজায় গণহত্যার জন্য ব্যবহৃত গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে ইহুদিবাদী সরকারের সামরিক শিল্পকে সহযোগিতা করছে। সাইবার সাপোর্ট ফ্রন্ট এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, ইহুদিবাদী সরকারের সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সব কোম্পানি এবং কারখানা সাইবার আক্রমণে বৈধ লক্ষ্যবস্তু। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল, তাই তাদের এই কর্মকাণ্ডে জড়িত বলে বিবেচনা করা যেতে পারে। লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বার্তা সংস্থা তাসের সঙ্গে সাক্ষাৎকারে একথাই বলেছেন। কূটনীতিক বলেন, এই স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন লন্ডন কোনো আপত্তি ছাড়াই মেনে নিয়েছে, তবে ব্রিটিশরাও মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধে জড়াতে তাড়াহুড়ো করছে না। তাই যুক্তরাষ্ট্রের হামলার পরপরই প্রথম কয়েক ঘন্টার মধ্যে লন্ডন সর্বস্তরে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে গোলাবর্ষণে নিজেদের অংশগ্রহণ না থাকার দাবি জানাতে তৎপর হয়েছে। তিনি জানান, তবে একটু গভীরে খোঁজ করলে বোঝা যায় যে বিষয়টি এমন নয়, বিশেষ করে লন্ডনের বার্লিন এবং প্যারিসের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বদনাম করার চেষ্টার মাধ্যমে। এটি কার্যত এই দেশগুলোকে এই আগ্রাসনের সহযোগী করে তোলে। তিনি ব্যাখ্যা করেন, মার্কিন হামলা এবং ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের আগে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিদের ইরানি পক্ষের সঙ্গে ভিয়েনার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ইউরোপীয়দের রাজনৈতিক কর্মকর্তারা সেখানে অনেকবার ভ্রমণ করেছেন। তারা বিভিন্ন পরামিতি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন এবং IAEA এর রিপোর্ট ও এর বোর্ড অফ গভর্নরদের সভায় অনুমোদিত প্রস্তাবগুলোতে এই বিধানটি অন্তর্ভুক্ত করেছেন যে IAEA ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচির অনুপস্থিতি সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছে না। এটি ইরানের ওপর আমেরিকান হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য করা হয়েছিল। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, এই পটভূমিতে ইউরোপে ইরান বিরোধী প্রচারণা চালানো অবাক করার মতো কিছু নয়। স্পষ্টতই ব্রিটিশ নেতৃত্বের পরিকল্পনায় রাশিয়ার মতো ইরানের সঙ্গে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সংলাপ গড়ে তোলা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। 13 জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। চীনের নতুন ফাইটার জেট J-15T এখন আলোচনার ক্ষেত্রে। রণতরীতে উড্ডয়ন এবং অবতরণের সক্ষম এই যুদ্ধ বিমানটি বর্তমানে মোতায়েন রয়েছে চীনের বিমানবাহী রণতরী সাংডং এ। আগামী 5 দিন ধরে হংকং উপকূলে টহল দেবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার বহরে থাকা অত্যাধুনিক J-15T ফাইটার জেট। চীনের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে এই যুদ্ধ বিমান। সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম J-15T ইতিমধ্যেই দেশটির সমর ভান্ডারের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে চীন সাগরে আধিপত্য বিস্তার এবং তাইওয়ান ও হংকংকে ঘিরে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই যুদ্ধ বিমান নতুন করে গুরুত্ব পেয়েছে। চীনের নৌবহর বর্তমানে হংকং উপকূল জুড়ে টহলে নিয়োজিত, যেখানে থাকছে বিভিন্ন ধরনের রণতরী ও যুদ্ধ জাহাজ। তবে এবারের টহলের বিশেষ দিক হলো প্রথমবারের মতো এই বহরে যুক্ত হয়েছে বিমানবাহী যুদ্ধ বিমান J-15T।
জে সিরিজের মধ্যে রণতরীর উপযোগী সংস্করণ হচ্ছে J-15T, যা ফ্লাইং শার্ক নামেও পরিচিত। 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এবং স্বল্প দৈর্ঘ্যের রণতরীর রানওয়ে থেকে সম্পূর্ণ পেলোড সহ উড্ডয়ন ও অবতরণে সক্ষম। এতে যুক্ত হয়েছে উন্নত রাডার এবং সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। চীনের এই জে সিরিজের ফাইটার জেট ভারতের বিরুদ্ধে পাকিস্তানও ব্যবহারের দাবি করছে। বিশেষ করে ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময় J-10 ব্যবহার করে সাফল্যের দাবি করে ইসলামাবাদ। সেই অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক বাজারেও চাহিদা বাড়ছে চীনা জেটের। এখন পর্যন্ত 7টি J-15T যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে এর উৎপাদন আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছে। রাতে ড্রোনটি ভূপাতিতের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত 10টার দিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিদ্রোহী জোটের সেনাদের আবাসস্থলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে আন্তর্জাতিক জোটের একটি সামরিক ঘাঁটি সহ এরবিল বিমানবন্দর পূর্ববর্তী বছরগুলোতেও রকেট এবং ড্রোন হামলার জন্য ঘন ঘন লক্ষ্যবস্তু ছিল। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আমরা এরবিলের বিমান ঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের বিষয়ে অবগত হই। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সমস্ত মার্কিন কর্মীদের তথ্য নেওয়া হয়েছে এবং ঘাঁটি বা মার্কিন সম্পদে কোনো আঘাত বা ক্ষতি হয়নি। বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তৌফিক এএফপিকে বলেন, বিমানবন্দরটি নিরাপদ। নিরাপত্তা ব্যবস্থার কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে। ট্রাম্প পুতিন ফোনালাপ ঘিরে রহস্য। ফোন শেষে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো পুতিন। রাশিয়া ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার রাতভর চলা এই ভয়াবহ হামলায় বহু আবাসিক ভবন ও স্থাপনায় আগুন ধরে যায়। এর কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প বলেন যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক প্রশাসন জানায় টানা 13 ঘন্টার হামলায় অন্তত 23 জন আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া 539টি ড্রোন ছুড়েছিল, যার মধ্যে 476টি ভূপাতিত করা হয়েছে। এছাড়া 11টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়। রাতভর কিয়েভ শহরে ড্রোনের শব্দ ও বিস্ফোরণে কেঁপে উঠতে থাকে চারপাশ। হাজার হাজার মানুষ রাত কাটান বাংকারে, সাবওয়ে স্টেশন কিংবা পার্কিং লটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, কিয়েভে এক ভয়াবহ নির্ঘুম রাত, এখনো পর্যন্ত অন্যতম ভয়ঙ্কর। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিমান হামলা বলে অভিহিত করেন। জেলেনস্কি বলেন, আমাদের শহরগুলোতে প্রথম বিমান হামলার সাইরেন বাজতে শুরু করেছিল ঠিক তখনই যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে ট্রাম্প পুতিন ফোনালাপ নিয়ে খবর প্রকাশিত হচ্ছিল। এটা স্পষ্ট, রাশিয়ার যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা নেই। হামলায় বিভিন্ন এলাকায় বহু ভবনে আগুন লাগে, ধ্বংস হয় বহু বাড়িঘর। কিয়েভের রেলপথ ও 5টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় প্রতি রাতেই রাশিয়া ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইউক্রেন জানায়, জুন মাসেই রাশিয়া 330টিরও বেশি ক্ষেপণাস্ত্র, 80টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5000 যুদ্ধ ড্রোন এবং 5000 গ্লাইডিং বোমা ব্যবহার করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানে একযোগে হামলা করে সৌদি আরব, ইসরায়েল। ভয়াবহ তথ্য ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম। পরমাণু বোমা বানিয়ে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারে ইরান, আশঙ্কা পরমাণু বিশেষজ্ঞদের। ইসরায়েলি বাহিনীর কমান্ড কন্ট্রোলের সদর দপ্তরে যৌথ হামলা, বিধ্বস্ত ট্যাঙ্ক।